ভোর 5টা, আকাশে পুরোপুরি আলো ফোটেনি। সাদা শাড়িটা পরে নিলাম, চুল বেঁধে নিলাম শক্ত করে। আজ ঘাটেই মায়ের পিণ্ডদান। নিষ্প্রাণ ঠিক সময়ে এসে দাঁড়ালো গেটের সামনে। তার হাতে ফুল, ফল, তিল আর কুশা। সে বলল, সব নিয়ে এসেছি। আমি শুধু মাথা নাড়লাম। সুবর্ণরেখা নদীর ঘাট, ঘাটে হালকা কুয়াশা, জল ধীরে বইছে। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। আমি কাঁপা হাতে তিল আর জল ঢালছি। পুরোহিত বললেন, পিতৃনাম বলুন। আমি বললাম, প্রবীর পাল। গলা আটকে গেল। তারপর তিনি বললেন, মাতৃনাম। আমি উচ্চারণ করলাম, সুধা পাল। নিষ্প্রাণ পাশে বসেছিল, খুব স্থির, খুব শান্ত। পিণ্ড করার সময় পুরোহিত হঠাৎ বললেন, আপনার বাবা যেদিন প্রয়াত হন সেদিন কি নদীর ধারেই ছিলেন? আমি চমকে উঠলাম। হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? পুরোহিত বললেন, লোকমুখে শুনেছি। আমি নিষ্প্রাণের দিকে তাকালাম। সে দ্রুত বলল, হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল, তাই না? আমি ধীরে বললাম, হ্যাঁ, রিপোর্ট তাই বলেছে। পুরোহিত মাথা নাড়লেন। জল টানলে অনেক সময় শরীর দুর্বল হয়ে যায়। নিষ্প্রাণ হালকা কাশলো, তারপর বলল, ও সেদিন একা ছিল না। আমার বুকের ভেতর শব্দ হলো। আমি তার দিকে তাকালাম। মানে? সে থমকালো। মানে লোকজন ছিল আশেপাশে, এমন জায়গায় তো একা কেউ থাকে না, তাই না? আমি তো কখনো বলিনি বাবা একা ছিলেন না। সে কেন বলল একা ছিল না? রিপোর্টে শুধু লেখা ছিল ব্রড ডেড। পুরোহিত মন্ত্র পড়ে চলেছেন। জল ছুঁয়ে সূর্যের আলো উঠছে। আমি তিল ছড়াতে ছড়াতে ভাবছি, এটা খুব ছোট একটা কথা, হয়তো মুখ ফসকে গেছে, কিন্তু সে এমন ভাবে বলল যেন জানে। আচার শেষে পুরোহিত চলে গেলে আমরা কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। নিষ্প্রাণ বলল, আজ খুব সাহস দেখালে তুমি। আমি বললাম, মায়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত সাহস দেখাতেই হবে। সে জলের দিকে তাকিয়ে বলল, সব প্রশ্নের উত্তর খুঁজে লাভ নেই স্নিগ্ধা। আমি শান্ত গলায় বললাম, সব প্রশ্ন না, কিছু প্রশ্ন। 1 সেকেন্ডের জন্য আমাদের চোখাচোখি হলো। তার চোখে অদ্ভুত চাপা টান। রাতে ডায়েরিতে লিখলাম, 5:45 ঘাটে পৌঁছানো, 6:10 পিতৃনাম উচ্চারণ, 6:14 নিষ্প্রাণ বলল ও সেদিন একাই ছিল না। আমি কলম থামালাম। আমি কখনো কাউকে বলিনি বাবা একা ছিলেন কিনা, কারণ আমি নিজেই জানতাম না। তাহলে নিষ্প্রাণ কিভাবে এত নিশ্চিত হলো? আজ প্রথমবার জল ছুঁয়ে প্রার্থনা করার সময় মনে হলো মায়ের আত্মার শান্তির সঙ্গে সঙ্গে আরও একটা সত্য ভেসে উঠতে চাইছে, আর সেই সত্যের খুব কাছে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ। পরদিন সকালে, তখন 8টা বাজে। বাড়ির ড্রয়িং রুমে সাদা চাদর পাতা, মায়ের ছবি টেবিলের উপর, ফ্রেমের সামনে গাঁদা আর শিউলি ফুল। ধূপ জ্বলছে, গন্ধটা ভারী। আজ শ্রাদ্ধ ক্রিয়া। পাড়ার কয়েকজন কাকিমা, পাশের ফ্ল্যাটের মিস্টার চ্যাটার্জি আর 2জন দূরসম্পর্কের আত্মীয় এসেছেন। সবাই নিচু গলায় কথা বলছে। নিষ্প্রাণ খুব স্বাভাবিক ভঙ্গিতে সব সামলাচ্ছে। কে কোথায় বসবে, কার হাতে জল দেওয়া হবে, কোন থালায় ফল যাবে, সব সে দেখছে। আমি ভাবছি, সে এত স্বাভাবিক কিভাবে? পুরোহিত এলেন। আবার মন্ত্র, আবার নিয়ম। আমি সামনে বসে আছি, নিষ্প্রাণ আমার ডান দিকে। এক সময় পুরোহিত বললেন, মৃতার জন্ম তারিখ? আমি বললাম। তারপর তিনি জিজ্ঞেস করলেন, প্রয়াণের দিন তো মঙ্গলবার, তাই না?
আমি মাথা নাড়লাম। নিষ্প্রাণ হালকা গলায় বলল, হ্যাঁ, সোমবার রাতেই তো, মানে মঙ্গলবার ভোরে। ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। আমি তার দিকে তাকালাম। মায়ের মৃত্যু মঙ্গলবার দুপুরে। রিপোর্ট, হাসপাতাল, ডেথ সার্টিফিকেট সব পরিষ্কার। সোমবার রাতের কথা সে কেন বলল? সে তাড়াতাড়ি যোগ করলো, মানে অসুস্থ তো সোমবার রাত থেকেই ছিলেন। পুরোহিত কিছু বললেন না, মন্ত্র পড়ে গেলেন, কিন্তু আমার কানে শব্দটা আটকে রইল। সোমবার রাতেই তো। সে কি কিছু ভুল বলল, নাকি আমি কিছু মিস করেছি? আচার চলার মাঝে পাশের ঘর থেকে চাপা গলার শব্দ ভেসে এলো। ধূপের ধোঁয়া সরু রেখা হয়ে দরজার ফাঁক দিয়ে ঢুকছে। একজন বলল, ওই ভদ্রলোকটা কে? অপরজন বলল, চিনি না তো, আত্মীয় নাকি? আত্মীয় হলে আগে দেখতাম। একটু থেমে আবার বলল, শুনেছি খুব প্রভাবশালী নাকি? এই ধরনের লোকেরা সব জায়গায় সরাসরি থাকে নাকি? দরকার পড়লে আসে, দরকার শেষ হলে মিলিয়ে যায়। আমার বুকের ভেতর ধীর চাপ অনুভূত হলো। তারপর গুঞ্জনের দিক বদলালো। মেয়েটার সঙ্গে সম্পর্কটা কি? হাসপাতাল, ঘাট, এখন বাড়ির শ্রাদ্ধ, সব জায়গায় পাশে। একা মেয়ে, ভরসা তো দরকারি। শেষের কথাটা আরো নিচু স্বরে। বর্ষা, নাকি তার চেয়েও বেশি কিছু? আমি শুনেও না শোনার ভান করলাম। তিল ছড়াতে ছড়াতে হাত কেঁপে গেল। ভাবলাম, মানুষ শোকের ভেতরেও গল্প খুঁজে পায়। নিষ্প্রাণ তখন সামনের টেবিলে ফল কাটছিল। তার মুখ শান্ত, অতিরিক্ত শান্ত। হঠাৎ ছুরিটা তার হাত থেকে পিছলে পড়ল। টিং করে একটা শব্দ হলো। শব্দটা অস্বাভাবিক জোরে লাগলো আমার কানে। ঘরে এক সেকেন্ডে নীরবতা। সে ধীরে ঝুঁকে ছুরিটা তুলল, হেসে বলল, হাত ভিজে ছিল। কিন্তু তার আঙুলের গাঁটে সাদা চাপ পড়ে গেছে, চোয়াল শক্ত। একজন কাকিমা দরজার ফাঁক দিয়ে বললেন, ও তো সবকিছুই দেখছে এখন, খুব কাছের না হলে এত দায়িত্ব নেয়। নিষ্প্রাণ মাথা তুলল না। সে কি গুঞ্জন শুনছে, নাকি সে সব সময়ই জানে কে কি বলছে? ধূপের গন্ধের ভেতর মানুষের সন্দেহ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আজ প্রথমবার মনে হলো নিষ্প্রাণকে কেউ ঠিক চেনে না, তবু সবাই তার উপস্থিতি টের পাচ্ছে। আর সেই উপস্থিতির মাঝখানে আমার নামটা ফিসফাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচার শেষে এক এক করে সবাই চলে গেল। প্লেটের শব্দ থামলো। ধূপ নিভে ছাই হয়ে গেল। ঘর হালকা অথচ ভারী। নিষ্প্রাণ জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে বিকেলে আলো পড়ছে। আমি বললাম, তুমি সোমবার রাতে এসেছিলে? সে ঘুরে তাকালো না। হঠাৎ এই প্রশ্ন? আমি ধীরে বললাম, আজ তুমি নিজেই বললে। কিছুক্ষণ পর তারপর সে মৃদু স্বরে বলল, মানুষ ভুল বলতেই পারে। আমি বললাম, হ্যাঁ পারে, কিন্তু তার কাঁধের পেশি শক্ত হয়ে আছে। ভুল কি শুধু মুখে হয়, নাকি স্মৃতিতেও? রাত, সব শান্ত। ঘরে শুধু ঘড়ির টিকটিক শব্দ। ডায়েরি খুললাম, লিখলাম 10টা 12। নিষ্প্রাণ বলল, সোমবার রাতেই তো। 10টা 41। ফিসফাস, ভরসা নাকি তার চেয়েও বেশি কিছু? আমি থামলাম। মানুষ আমার আর নিষ্প্রাণের সম্পর্ক নিয়ে কথা বলছে, কিন্তু আমার মাথায় ঘুরছে অন্য প্রশ্ন। মা কি সত্যিই মঙ্গলবার দুপুরে মারা গিয়েছিলেন, নাকি তার আগে কিছু ঘটেছিল? আমি কাউকে কিচ্ছু বলিনি, তবু কেউ যেন অনেক কিছু জানে। আজ ধূপের গন্ধের সঙ্গে একটা অদৃশ্য সন্দেহ মিশে আছে, আর আমি বুঝতে পারছি ঘরের ভেতরে নীরবতাই সবচেয়ে জোরে কথা বলে। রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল। বাড়ির বারান্দায় ঝোলানো হলুদ বাতিটা হালকা দুলছে। রান্নাঘর থেকে এখনো ধোয়া বাসনের হালকা গন্ধ আসছে।
আমি ধীরে ধীরে বাবার পুরনো আলমারির সামনে এসে দাঁড়ালাম। সারা দিনের কাজ শেষ হয়েছে মাত্র। সন্ধ্যায় শ্রাদ্ধের পরে যারা এসেছিল তারা সবাই চলে গেছে। টেবিলের ওপর এখনো দুটো কাপ পড়ে আছে, একটাই শুকিয়ে যাওয়া চায়ের দাগ। নিষ্প্রাণ সন্ধ্যায় চা খেয়ে চলে গিয়েছিল। আমি একবার দরজার দিকে তাকালাম। বাড়িটা এখন অদ্ভুতভাবে ফাঁকা লাগে। আমি আলমারি তালা খুলি। বাবার মৃত্যুর পরই আলমারি আর কেউ খোলেনি। ধুলো মাখা খাতা, পুরনো প্রশ্নপত্র, ছাত্রদের কপি, পুরনো কাগজের গন্ধে ঘরটা ভরে উঠল। হঠাৎ একটা পুরনো স্কুল রেজিস্টার আমার চোখে পড়ল। পাতা উল্টোতে উল্টোতে আমি হঠাৎ থমকে গেলাম। একটা নাম, নিষ্প্রাণ কুমার। তার বুকের ভেতরটা ধক করে উঠল। বাবা যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ছাত্র ছিল নিষ্প্রাণ। রেজিস্টারের পাশে বাবার হাতের লেখা ছোট্ট একটা নোট। ছেলেটা খুব মেধাবী, কিন্তু জীবনের চাপ তাকে অন্য পথে নিয়ে যেতে পারে। আমি অবাক হয়ে বসে রইলাম। এই মানুষটাই কি সেই নিষ্প্রাণ যাকে নিয়ে এখন এত রহস্য? ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 10:30। আমি ধীরে ধীরে রেজিস্টারটা বন্ধ করলাম। মনে মনে ঠিক করলাম কাল স্কুলে গিয়ে একটু খোঁজ নেব। পরদিন সকাল, পাড়ার চায়ের দোকানে তখন ভিড়। আমি একটা চা নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর দোকানদারের মালিক বলল, মাস্টার মশাই না থাকায় পাড়া কেমন ফাঁকা লাগছে দিদি। আমি শুধু মাথা নাড়ালাম। চা শেষ করে আমি স্কুলের দিকে হাঁটতে শুরু করলাম। স্কুলটা আগের মতোই আছে, পুরনো দেওয়াল, বড় মাঠ আর সেই চেনা পরিবেশ। মাঠের এক কোণে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলছে। গেটের কাছে বসেছিলেন স্কুলের পুরনো দারোয়ান মাধব কাকু। চোখে মোটা চশমা, হাতে খবরের কাগজ। আমি এগিয়ে গিয়ে বললাম, কাকু একটু কথা ছিল। মাধব কাকু তাকিয়ে হাসলেন। আরে স্নিগ্ধা, অনেকদিন পর এলি। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কাকু নিষ্প্রাণ কুমার নামে কেউ পড়তো এখানে? তোমার কি মনে আছে? মাধব কাকু একটু ভেবে পড়লেন। নিষ্প্রাণ, হ্যাঁ মনে আছে, শান্ত ছেলে ছিল। তিনি একটু থেমে আবার বললেন, তার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিল। ছেলেটা খুব কষ্ট করে পড়াশোনা করত। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? মাধব কাকু দীর্ঘশ্বাস ফেললেন। হঠাৎ একদিন স্কুল ছেড়ে দিল। তারপর শুনলাম শহরে ব্যবসা শুরু করেছে। তিনি আবার বললেন, তোর বাবাও ওকে নিয়ে চিন্তা করত। বলতো ছেলেটা ভালো, কিন্তু জীবনটা ওকে সহজ কিছু দেবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, একজন মেধাবী ছাত্র কিভাবে এমন অদ্ভুত ও রহস্যময় মানুষ হয়ে উঠল? সেই রাতেই শহরের অন্য প্রান্তে নিজের অফিসে বসেছিল নিষ্প্রাণ। বাইরে বৃষ্টি পড়ছে। অফিসের কাঁচে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। টেবিলের একপাশে আধ খাওয়া কফির কাপ, তার সামনে একটি পুরনো ফাইল খোলা। ফাইলের ভেতরে একটি কাগজ, সেই একই স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট। নিষ্প্রাণ ধীরে ধীরে কাগজটা ভাঁজ করে রাখলো। তার ঠোঁটে হালকা একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, পুরনো হিসেব একদিন না একদিন মিটবেই। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর থেকে। তোমার অতীত আমি জানি। নিষ্প্রাণের চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। সে কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে খেলা শুরু হলো। আজকে সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। রান্নাঘরে দাঁড়িয়ে আমি চা বসিয়েছি। কেটলির ভেতর জল ফুটছে, টুপটাপ শব্দ হচ্ছে। বাড়িটা এখনো একটু অগোছালো।
শ্রাদ্ধের পরের দিনগুলোতে সব কিছু ঠিকঠাক করতে সময় লাগে। টেবিলের উপর বাবার চশমাটা পড়ে আছে। আমি হাত দিয়ে তুলে আবার রেখে দিলাম। অভ্যাসটা যায় না। চা বানিয়ে বারান্দায় বসে রইলাম। রাস্তায় তখন স্কুলের বাচ্চারা যাচ্ছে, কেউ সাইকেলে, কেউ ব্যাগ টেনে হাঁটছে। হঠাৎ মনে পড়ল, গতকাল স্কুলে গিয়ে যা জানলাম সেটা এখনো মাথা থেকে যাচ্ছে না। নিষ্প্রাণ কুমার বাবার ছাত্র, একজন মেধাবী ছেলে। আমি চুপ করে বসে থাকতে থাকতে হঠাৎ ঠিক করলাম আজ আবার স্কুলে যাব। দুপুরের দিকে স্কুলে পৌঁছালাম। গরম পড়েছে, মাঠের ওপর রোদ ঝিলমিল করছে। গেটের কাছে মাধব কাকু একটা পুরনো স্টুলে বসে পাখা দিয়ে নিজেকে বাতাস করছেন। আমাকে দেখে বললেন, আরে, আবার এলি? আমি হেসে বললাম, একটু কথা ছিল কাকু। তিনি খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখলেন। আমি একটু ইতস্তত করে বললাম, কাল যে নিষ্প্রাণ কুমারের কথা বলছিলেন না, ওকে নিয়ে আর কিছু মনে আছে আপনার? মাধব কাকু কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবলেন, তারপর ধীরে ধীরে বললেন, আসলে একটা কথা মনে পড়ছিল, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। আমার ভেতরে খুব হালকা একটা ধাক্কা খেলে গেল। কি কথা? তিনি একটু নিচু গলায় বললেন, তোর বাবা একদিন ওকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। আমি অবাক হলাম। কেন? মাধব কাকু বললেন, একদিন বিকেলে স্কুল ছুটির পর তোর বাবা অফিস রুমে বসেছিলেন, নিষ্প্রাণও ছিল সেখানে। তিনি একটু থামলেন। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ভিতর থেকে তোর বাবার গলা শুনেছিলাম। আমি অজান্তেই একটু এগিয়ে এলাম। কি বলছিলেন? মাধব কাকু ধীরে বললেন, তোর বাবা বলছিল, এই পথে গেলে তুমি বড় বিপদে পড়বে। আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, নিষ্প্রাণ কি বলেছিল? মাধব কাকু মাথা নাড়লেন। ঠিক শুনতে পাইনি, কিন্তু তার গলাটা খুব জেদি লাগছিল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হাওয়া হালকা বইছে, স্কুলের গাছের পাতা কাঁপছে। মাধব কাকু আবার বললেন, তারপর কয়েকদিনের মধ্যেই ছেলেটা স্কুল ছেড়ে দিল। আমি ধীরে বললাম, বাবা কখনো এসব বলেনি আমাকে। মাধব কাকু দীর্ঘশ্বাস ফেললেন। তোর বাবার অভ্যাস ছিল না সব কথা বাড়িতে বলার। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম। মাথার ভিতর একটা অদ্ভুত প্রশ্ন ঘুরছে। নিষ্প্রাণ কি এমন পথে যাচ্ছিল যেটা নিয়ে বাবা এত চিন্তিত ছিলেন? আর সেই নিষ্প্রাণই কি এই নিষ্প্রাণ? সন্ধ্যায় বাড়ি ফিরলাম। রান্নাঘরে ভাত বসিয়েছি। চুলোর আগুনের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল আজকের কথাগুলো মাথার ভেতর ঘুরছে। ঠিক তখনই দরজায় নক পড়ল। দরজা খুলে দেখি নিষ্প্রাণ, হাতে একটা ছোট্ট প্যাকেট। সে স্বাভাবিক গলায় পড়ল, পাড়ার দোকান থেকে কিছু ফল এনেছিলাম, ভাবলাম দিয়ে যাই। আমি প্যাকেটটা নিয়ে টেবিলে রাখলাম। সে চারদিকে তাকালো। আজ কোথাও গিয়েছিলে? আমি একটু থেমে বললাম, হ্যাঁ, স্কুলে। এক মুহূর্তের জন্য তার চোখের দৃষ্টি বদলে গেল। খুব সামান্য, কিন্তু সেটা আমি লক্ষ্য করলাম। সে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কেন? আমি তার দিকে তাকিয়ে বললাম, বাবার কিছু পুরনো কাগজ দেখছিলাম, একটা নামও পেলাম, নিষ্প্রাণ কুমার। ঘরের ভেতর কয়েক সেকেন্ডের নীরবতা। নিষ্প্রাণ ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি ওনার ছাত্র ছিলাম। তার গলাটা খুব স্বাভাবিক শোনাচ্ছিল, কিন্তু তার আঙুলগুলো টেবিলের উপর ধীরে ধীরে টোকা দিয়ে যাচ্ছিল। আমি হালকা গলায় বললাম, মাধব কাকু বলছিলেন একদিন বাবা তোমাকে নিয়ে চিন্তায় ছিলেন। নিষ্প্রাণ কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর খুব ধীরে বলল, মাস্টার মশাই অনেককেই নিয়ে চিন্তা করতেন। সে হালকা হাসলো, কিন্তু সেই হাসিটা চোখ পর্যন্ত পৌঁছালো না। রাত, নিষ্প্রাণ চলে গেছে। আমি বাবার ঘরে দাঁড়িয়ে আছি। টেবিলের ওপর বাবার পুরনো ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা লাইন চোখে পড়ল। একটা ভুল সিদ্ধান্ত একটা জীবনের দিক বদলে দিতে পারে। আজ নিষ্প্রাণকে বোঝানোর চেষ্টা করলাম। আমি নিঃশ্বাস আটকে পড়লাম। ঠিক তখনই বাইরের বাতাসে জানালার কাঁচ কেঁপে উঠল। মনে হলো বাবা হয়তো কিছু জানতেন, আর সেই সত্যিটা এখনো কোথাও লুকিয়ে আছে। বাইরের কোলাহলে সকালে ঘুমটা ভাঙলো আজ। চোখ মেলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলাম। গত রাতে সেই লাইনটা এখনো মাথায় ঘুরছে। আজ নিষ্প্রাণকে বোঝানোর চেষ্টা করেছিলাম। বিছানা থেকে উঠে রান্নাঘরে গেলাম। চুলায় চা চাপালাম। গ্যাসের আগুনের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল বাবার ডায়েরিটা যেন আমাকে ডাকছে। কিছু একটা ওখানে আছে। চা খাওয়া শেষ করে আবার বাবার ঘরে ঢুকলাম। ঘরটা এখনো বাবার মতোই আছে। টেবিলের ওপর কলম, পাশে পুরনো ঘড়ি আর সেই ডায়েরি। আমি আবার পাতাগুলো উল্টোতে শুরু করলাম। বেশিরভাগ পাতায় স্কুলের কাজের নোট, স্টুডেন্টদের নাম, পরীক্ষার তারিখ, টিউশনের হিসাব। হঠাৎ একটা পাতায় চোখ আটকে গেল। তারিখটা প্রায় 12 বছর আগের। লাইনটা ছোট। নিষ্প্রাণ আজ আবার ওদের সঙ্গে দেখা করছে। ওকে সাবধান করলাম, ওরা ভালো মানুষ নয়। আমার মনটা হঠাৎ কু ডেকে উঠল। ওরা ওরা কারা? আমি আবার নিচে তাকালাম। বাবা আরেকটা নাম লিখেছেন, যেটা আমি কখনো শুনিনি। অমিত সিং। আমি নামটা কয়েকবার পড়লাম। কে এই অমিত সিং? ঘরের ভেতর হঠাৎ যেন নীরবতা আরো ঘন হয়ে গেল। দুপুরে বাজারে গেলাম, সবজি কিনছি, আলু, পেঁয়াজ, টমেটো, পটল। কিন্তু মাথার ভেতর শুধু একটা নাম ঘুরছে, অমিত সিং। আমি মোবাইল বের করে গুগলে সার্চ দিলাম। কিছু পুরনো খবর বের হলো। তার মধ্যে একটা শিরোনাম দেখে হাত থেমে গেল। স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। খবরটা অনেক পুরনো, আর সেই ব্যবসায়ীর নাম অমিত সিং। আমার বুকের ভেতর ধীরে ধীরে একটা অস্বস্তি জমতে লাগলো। নিষ্প্রাণ কি জড়িত ছিল তার সঙ্গে? বাজার সেরে বাড়ি ফিরলাম। দুপুরে রান্না বসালাম, ভাত, ডাল, সবজি। দুপুরে শুয়ে শুয়ে শুধু এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে থাকলো। নিষ্প্রাণ কি সত্যি অমিত সিং এর সঙ্গে জড়িত? নিষ্প্রাণ আসলে কে? তার আসল পরিচয়ই বা কি? সন্ধ্যায় চা বানিয়ে টেবিলে বসে ফোনটা হাতে নিলাম। ঠিক তখনই দরজায় নক। দরজা খুলে দেখি নিষ্প্রাণ। আজ তার মুখে ক্লান্তি। সে বলল, আজ অফিসের কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি তাকে ভিতরে আসতে বললাম। চা এগিয়ে দিলাম। সে কাপটা হাতে নিয়ে বলল, আজ সারাদিন কি করছিলে? আমি একটু ভেবে বললাম, বাড়ির কাজ আর একটু পুরনো জিনিস ঘাঁটাঘাঁটি। সে কাপটা ঠোঁটে তুলছিল, কিন্তু আমার পরের কথায় তার হাত থেমে গেল। আমি ধীরে বললাম, অমিত সিং নামে কাউকে চেনো? চায়ের কাপটা তার হাতে স্থির হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সে খুব ধীরে কাপটা নামালো। তার চোখের দৃষ্টি বদলে গেছে। সে শান্ত গলায় বলল, এই নামটা তুমি কোথায় শুনলে? আমি সরাসরি উত্তর দিলাম না, শুধু বললাম, বাবা ডায়েরিতে লেখা ছিল। ঘরের বাতাস যেন একটু ভারী হয়ে উঠল। নিষ্প্রাণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, পুরনো নামগুলো কখনো কখনো ঘুমিয়ে থাকাই ভালো। আমি বললাম, কেন? সে আমার দিকে তাকালো। তার চোখ এখন অদ্ভুত রকম দেখাচ্ছে। সেখানে কোনো শান্তি নেই, বরং একটা চাপা সতর্কতা। সে ধীরে বলল, কারণ কিছু নাম পুরনো দরজা খুলে দেয়। রাত। নিষ্প্রাণ তখনই চলে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রাস্তায় আলো কম,
দূরে কুকুর ডাকছে। হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশন এলো। অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। আমি খুললাম। মেসেজে শুধু একটা লাইন, ডায়েরি পড়া বন্ধ করুন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কে পাঠালো? আরো অদ্ভুত, মেসেজের শেষে একটা নাম লেখা, এ সিং।